আসসালামু আলাইকুম। তো আজকে একটি ঘটনা বলবো। তো ঘটনাটি হচ্ছে আমার এক বন্ধুর, ওর কাছ থেকেই শোনা। তো একটু বলি, ওর বন্ধু মূলত বন্ধুর বোনের ঘটনাটাই ওর সাথে একটু অ্যাটাচড। তো বন্ধুরা হচ্ছে ২ বোন। মানে ওর বড় বোন আর হচ্ছে ও আর আরেকটা বোন। তো ৩ জন। ৩ জন আরকি। তো ওর বড় বোনের বিয়ে হয়ে যায়। আর ঘটনাটি হচ্ছে প্রায় ৩-৪ বছর আগের ঘটনা আরকি। করোনা প্যান্ডেমিকেরও আগের ঘটনা। তো ওর বড় বোন দুলাভাইয়ের সাথে আরকি একটি আলাদা বাসায় ফ্ল্যাট নিয়ে থাকতো। তো ফ্ল্যাটটি ছিল একটু প্রত্যন্ত এলাকাতেই। তো ভাইয়া মূলত সারাদিন ওই অফিসের কাজে বাহিরে থাকতো আর আপু বাসায় একাই থাকতো। তো প্রায় ৩-৪ মাস পর হুট করেই একদিন বাসায় চলে আসে। তো আসার পর বলতেছে যে, "আমার তো এখানে আর থাকতে ভালো লাগতেছে না।" তো পরে আমার ফ্রেন্ডের আম্মু জিজ্ঞাসা করে, "কেন? কি সমস্যা ওইখানে?" তখন বলে যে, "আমি বাসাতে তো সারাদিন একা থাকি। তো কেন যেন মনে হয় যে আশেপাশে কেউ ঘুরতেছে, কেউ হাঁটতেছে। আবার হচ্ছে ওয়াশরুমের পানির ট্যাপ একা অন হয়ে গেছে। হ্যাঁ, এরকম সমস্যা হয়।" তো পরে বুঝাইলো যে, "না, এগুলো মনের ভুল। হয়তো তুমি অন করে রাখছিলা।" এরকম অনেক বোঝানোর পরে আবার দিয়ে আসে। তো সাথে ওই আন্টিও ২ দিন থাকে আপুর সাথে। তো ভাইয়াকেও তখনই এইভাবে কিছু বলে না। কারণ ভাইয়া শুধু টেনশন করবে বলে আর কিছু বলা হয় না। তো এমন হয় যে ঠিক ২-৩ মাস পরে এমন হয় যে হুট করেই তড়িঘড়ি করে আপু চলে আসে। তো আবার? হ্যাঁ, আবারও চলে আসে। তো তারপর জিজ্ঞাসা করে কি হইছে? তখন বলে যে, "আম্মু আর ওই বাসায় থাকা সম্ভব না। ওই বাসাতে একটু বেশি সমস্যা হচ্ছে।" এখন আমি স্পষ্ট একটা ছায়া দেখতেছি। একদম স্পষ্ট। ওই রুম একদম লক করে চাবি নিয়ে চলে আসে এবং ভাইয়ার অফিস থেকে একদম এই বাসাটা কাছে বলে এইখানেই চলে আসে। তো এইভাবেই ২-১ মাস যায়। আর এদিকে আপুরও ট্রিটমেন্ট করানো হয়। একটু হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো এইদিকে আমার যে ফ্রেন্ড, ও আবার একটু সাহসী ছিল। তো ও প্রায় ১ মাস পরে চিন্তা করলো যে, কি হইছে সেটা তো শুনলাম। একটু তো পরোক্ষ করে দেখা উচিত। তো এর জন্য ও আপুরে না বলেই, কাউকে না বলেই ওই চাবিটা নিয়ে ওই ফ্ল্যাটে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় যে ১ রাত থাকবে সেইখানে। যে দেখি ওইখানে কি হয়। হ্যাঁ। তো ওর আসলে অনেক সাহস ছিল। তো পরে চলে গেছে বাসায় এবং সারাদিন ফ্রেন্ডদের সাথে ঘুরে ফিরে রাত্রে ফোন দিয়ে বলে যে, "আম্মু, আমি আজকে ফ্রেন্ডদের বাসায় থাকবো। আর যাবো না বাসায়।" তো বলে, "ঠিক আছে, সমস্যা নেই, থাকো।" তো রাত্রে ও একদম কিছু খাবার-টাবার নিয়ে চলে যায় বাসায়। তো ফ্ল্যাটে থাকে। তো প্রায় ও মুভি দেখে, ফেসবুকিং করে প্রায় ২টা-২:৩০টার দিকে ঘুমাইতে যায়। তো এমন হয় ও যখন ঘুমাইতে যায়, ওর কেন যেন মনে হয় যে নিচে কোনো সমস্যা হচ্ছে আরকি। ওর রুমের নিচে। নিচতলায়? হ্যাঁ, নিচতলা বলতে কি ওদের ফ্ল্যাটটা হচ্ছে অনেকটা ডুপ্লেক্স। নিচে সমস্যা হচ্ছে। বুঝতে পারছি। তো একবার এসে সবকিছু চেক করে দেখে যে না, কোনো সমস্যা নেই। তারপর ও ঘুমাইতে যায়। ভালোই ঘুম হয়। প্রায় ১-১.৫ ঘন্টা পরে ও যতদূর বলল যে প্রায় ১-১.৫ ঘন্টা পর ওর ঘুম ভেঙে যায়। নিচে একটা আওয়াজ হয়। তো ও ঘুম থেকে উঠে নিচে যায়। নিচে যেয়ে দেখে যে না, কোনো সমস্যা নাই। ও আসে, লাইট অন করেই শোয়। শোয়ার পরে আবার একটু ফোন টিপতে থাকে। তখনই বাহিরে অনেক কুকুরের আওয়াজ থাকে। কুকুর চিল্লাচ্ছে? হ্যাঁ, মানে অনেক বেশি বিকট। তো জানালা দিয়ে দেখে যে প্রায় এক ঝাঁক কুকুর, মানে কমসে কম ১৫-২০টা কুকুর। মানে এত কুকুর এইখানে থাকা ওই সময় পসিবল না। এত কুকুর, মানে এত চিল্লাইতেছে। তো আবার দুষ্টামি করে কি যে ওর পানির যে বোতলটা ছিল সেই পানি আবার ওদের গায়ে ঢেলে দেয়। হ্যাঁ, জানালা দিয়ে। তো কুকুরগুলা ভয়ে, মানে ওই কুকুরগুলো ওই সময় একটু চলে যায় ওই ইনসিডেন্টের পরে। তো তারপরে হচ্ছে ও আবার একটু ঘুমাইতে যায়। প্রায় এই ফজরের একটু আগে আরকি। ৪টা ৩:৩০টার দিকে? ৩:৩০টার পরে আরকি। তো এমন সময় ও ঘুম চলে আসে, ঘুমায়ে যায়। ঠিক তখনই মনে হইতেছে যে ওর পুরো ঘরটা কাঁপতেছে। পুরো ঘরটা কাঁপতেছে? হ্যাঁ। ভূমিকম্প হ্যাঁ, হইতেছে? এরকম। তো তাড়াতাড়ি উঠে যায়। যে ভাবে যে আসলে হয়তো ভূমিকম্প। তো তারপরে মনে করেন উঠে দেখেছে না, একটু পরে স্বাভাবিক হয়ে গেছে। ভাবছে যে ভূমিকম্প শেষ। ও একদম ধরে নিছে ভূমিকম্প। ও
ও মানে প্যারানর্মাল কিছু না না, ও তখনও ভাবতেছে সব কিছু নর্মাল। তারপরে ধরেন ও উঠার পরে ও যখনই আবার শুতে যাবে ঠিক তখনই একদম বিকট আওয়াজ নিচ থেকে, একদম স্পষ্ট শুনতেছে নিচ থেকে আওয়াজ। তো তড়ি ঘুরি করে নিচে নামে, আর ওর মাথায় নাই যে আজকে ও পুরো বাসায় একা আছে। ভাবছে যে হয়তো নিচে ওর বোনের কোনো সমস্যা হয়েছে। তো তাড়াতাড়ি উঠছে, উঠে নিচে যখনই যাইতেছে ভাই মনে করেন ও বলতেছে যে আমি যে ফ্লোরে পাড়া দিতেছি মনে হইতেছে যে আমি নরম কোনো ঘাসে পাড়া দিতেছি, এরকম মনে হইতেছে ফ্লোরের মধ্যে। তো তাড়াতাড়ি করে লাইটটা অন করে, লাইট অন করার পর মানে যা দেখে মানে ও কখনোই প্রস্তুত ছিল না। মানে পুরো ঘরের ফ্লোর মহিলাদের চুল দিয়ে বিছানো, মানে একদম চুল আর হচ্ছে ব্লাড। তো তো তখন একদম পুরো ভয় পেয়ে যায়, কি করবে। আসলে এই গল্পটা যখন আমি শুনছি তখন আমিও ভয় পেয়েছিলাম। তো মজার বিষয় কিন্তু হচ্ছে যে তখনই শেষ হয়ে যায় না সব। ও যখনই এগুলো দেখে ও কি করবে বুঝতে পারতেছিল না। ঠিক তখনই নিচের যে ওয়াশরুমটা ছিল সেই ওয়াশরুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে, মানুষের। তো ও যখনই ওই ওয়াশরুমের দরজাটা খুলে ও যা দেখছিল মানে কি বলবো ভাই, দেখতেছে যে একটা লাশ পড়ে আছে, ওটার গলাটা এই হাই কমোটের উপরে রাখা আর দেহটা পাশে পড়ে আছে। আর ওই লাশটার মনে হইতেছে যে চামড়াগুলো চুলগুলো মাথার মানে একদম চেঁচে ফেলে দেওয়ার মতো, চামড়া সহ কেটে ফেলাইছে এরকম, শুধু ওই মাথাটার ক্ষতবিক্ষত অংশগুলো রয়েছে। তখনও কিন্তু ভাই শেষ হয় নাই, ওই মাথাটা তখন তার দিকে ঘুরে একটা হাসি দিছে এবং বলতেছে যে কি ব্যাপার তুমি এখানে কেন। তখনই ও সেন্সলেস হয়ে গেছে। জাস্ট অতটুকু পর্যন্ত আর মনে ছিল, প্রায় 3 দিন পর্যন্ত ওইখানেই ছিল, জানে না। আর এদিকে তো আমরা সবাই মনে করেন যখন এই ঘটনাটা ঘটছে তখন তো এদিকে সবাই হইচই পড়ে গেছে যে কি ব্যাপার, ও কোথায়। এমনকি জিডি পর্যন্ত করা হয়েছে। তখন মনে করেন ওই আপুর একটা বান্ধবী ছিল, মাঝে মাঝে ওই বাসাতে যাইতো, ওনার কাছেও একটা আলাদা চাবি আছে। তো ওই 3 দিন পরে উনি একটা বই আনতে গেছে। তো যখন গেছে তখন যা দেখতেছে যে ওইখানে সেন্সলেস হয়েছে 3 দিন ধরে, মানে ওর কোনো হুঁশ জ্ঞানই নেই। তারপরে ধরেন ওই সবাইকে জানানো হয়, সবাই ওইখানে যায়, তারপর ওকে নিয়ে আসা হয়। তারপর বলে তুমি না ফ্রেন্ডের বাসায় ছিলা, তাহলে কেন এইভাবে এখানে গেলা। পরে ও সব কিছুই বলে এবং ওর শরীরে এত জ্বর ছিল বলার বাইরে। তারপরে ডাক্তারও দেখানো হয়, হুজুরদেরও দেখানো হয়, তারপরে কিছু ঝাড়ফুঁক করে, ওকে একটু সুস্থ হয়। তার মানে সুস্থ হওয়ার পরে সবাই মিলে ওই বাড়িওয়ালার কাছে যায়, কিন্তু বাড়িওয়ালা কোনো কিছু বলতে রাজি হয় না। তো বাসার যে আশেপাশে যে লোকরা ছিল তাদের কাছ থেকে যতটুকু জানা যায় যে ওই বাসাতে হাজব্যান্ড ওয়াইফ ছিল একসাথে। তো ভালোই ছিল, 1-1.5 বছর ভালো ছিল, কিন্তু তারপরেই ওনাদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়, সম্ভবত কোনো পরকীয়া রিলেটেড সমস্যার জন্যই হাজব্যান্ড তাকে একদম মেরে ফেলে ওইখানে, এবং ওইভাবেই ওইখানে রেখে দেয়। প্রায় 1 মাস পর্যন্ত লাশটা ওইখানেই ছিল, কেউ জানেই না। যখন গন্ধে একদম বিকট গন্ধ যখন বাহিরে বের হয়ে গেছে তখন সবাই ওইখানে যায় এবং তারপরে এই বিষয়টা জানা যায়। এবং ওর পরেই আপু আর দুলা ভাই ওইখান থেকে ওই রুমটা না করে দেয়, চলে আসে, এবং আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় না। এই ছিল আমার একটি ঘটনা। ধন্যবাদ সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আজকে একটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আরিফ ভাই, তার খুব ঘনিষ্ঠ বন্ধু বাবু। তো বাবু ভাইকে নিয়েই এই ঘটনা। বাবু ভাইয়ের সমস্যা হয়েছিল, তো এই সমস্যার সমাধান করেন তাসলিম নামে এক হুজুর, তাসলিম হুজুর। তো তার সাথে একটি জিন থাকেন, তাকে সে বন্ধু জিন বলে সম্বোধন করেন, এবং বন্ধু জিন একটা পয়সা দেন তসলিম হুজুরকে। ওই তসলিম হুজুর ওই পয়সা দিয়ে ওই মানুষের এই ধরনের সমস্যা সমাধান করে থাকেন। তো বাবু ভাই যখন ক্লাস 7, আরিফ ভাই যখন ক্লাস 7-এ পড়েন, তখন বাবুর একটা খুব বাজে একটা নেশা হয়, একটা ইচ্ছা পোষণ করেন যে উনি ব্ল্যাক ম্যাজিক শিখবেন।
আসলে ব্ল্যাক ম্যাজিক শেখাটা কিন্তু খুব সহজ কাজ না। তো উনি অনেক ঘোরাঘুরি করেন, অনেকের কাছে যান, অনেক দৌড়াদৌড়ি করেও উনি ব্ল্যাক ম্যাজিক শেখার কোনো লোক পান না। তো এরকম অনেক দৌড়াদৌড়ির পরে, অনেক খোঁজাখুঁজির পরে একজন লোকের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য একটি তান্ত্রিক পান। তো তান্ত্রিকের কাছে যান উনি। যাওয়ার পর তো ৩ থেকে ৪ মাস উনি ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করেন বাবু। তো ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করার পরে ৩ থেকে ৪ মাস যেহেতু প্র্যাকটিস করেন, মোটামুটি উনি কিছুটা শিখে যান। শিখে যাওয়ার পরে তো উনি ওনার স্কুলের যে মানে সহপাঠী আছেন, ফ্রেন্ড আছেন, তাদের বলেন তারা কি ব্ল্যাক ম্যাজিক শিখবে কিনা। তারা যদি চাইলে এই বাবুর কাছ থেকে শিখতে পারে। তখন আরিফ ভাই, তো আরিফ ভাই এই কথা শোনার পরে তো বাবু ভাইকে একটু অ্যাভয়েড করে চলতেন, একটু ভয় পেতেন এক কথায় বলা চলে। তো ওর সাথে কোনো দ্বন্দ্বে জড়াতেন না। তো ও শুধু আরিফ ভাই না, মানে স্কুলের কেউই তো ওই বাবুর সাথে কোনো দ্বন্দ্বে বা তর্কে জড়াতেন না, কারণ যেহেতু ব্ল্যাক ম্যাজিক জানে কখন কোন রাগ হয়, কখন কি হয়, অন্য মানুষ ক্ষতি করে ফেলে। এর জন্য উনি আর ওর সাথে মানে কোনো কিছুতে ওইভাবে তর্কে তো জড়ান না। যেহেতু ছোটোবেলার থেকে একসাথে বড় হয়েছে, সেই সূত্রে যতটুকু কথা বলা দরকার, যাওয়া দরকার, সেভাবেই চলাফেরা করে। তো একদিন কোনো এক শুক্রবারে তো আরিফদের বাসায় কোনো এক শুক্রবারে আরিফদের বাসায় একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আরিফের সকল বন্ধু-বান্ধব তো আসে তার বাসায় দাওয়াত খাওয়ার জন্য, এবং ওই যে তসলিম সাহেবও আসেন ওনাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। তো তসলিম সাহেব আসার পরে তো বাবুসহ সব বন্ধু-বান্ধব যখন কথা বলছিলেন, তখন তসলিম সাহেব বাবুর দিকে কয়েকবার উনি তাকান এবং তাকিয়ে থাকার পর আরিফকে বলেন, "নাতি, আমি তো আর থাকতে পারতেছি না, আমার একটু জরুরি কাজ আছে, আমি চলে যাই। তুমি আমার খাবারটা রাতে নিয়ে দিয়ে এসো।" তো কথা বলে তসলিম সাহেব চলে যান, এবং আরিফ ভাই এবং বাবু ভাই যারা আছেন তারা সবাই তো আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে যে যার যার বাসায় চলে যান। এবং ওই আরিফ ভাই তসলিম সাহেবের জন্য খাবার দাবার নিয়ে সে তার বাসায় যায়। তো বাসায় যাওয়ার পরে তো তসলিম সাহেব আরিফ ভাইকে যেটা বলেন সেটা হচ্ছে, "তোমার যে বন্ধু, ফ্রেন্ড বাবু, তুমি ওর সাথে মিশবা না। ওর সাথে যত পারো কম যোগাযোগ করবা, দেখা করবা। ও, আমার মনে হয় ও কোনো খারাপ কিছু করে, ওর উদ্দেশ্য ভালো না। ওর সাথে যদি তুমি থাকো, তোমার ক্ষতি হতে পারে।" শুধু এই কথাটা উনি আরিফ ভাইকে না, আরিফ ভাইয়ের আব্বা আম্মাকেও এই কথাটা বলেন উনি। তো তসলিম সাহেবের কথা শুনে আরিফ ভাইয়ের আব্বা আম্মাও ওই বাবুর সাথে মেশা বন্ধ করতে বলেন। তো দীর্ঘদিন বাবুর সাথে ওর আরিফ ভাইয়ের যোগাযোগ হয় না, তো দেখা হয় না, ওরকম বন্ধই থাকে। কিন্তু তারা একসাথে ছোট থেকে বড় হয়েছেন এবং এক এলাকাতে, এক পাড়াতেই বাড়ি। সেই সূত্রে আবারও মানে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, দেখা শুরু করে, যাওয়া আসা চলাফেরা করে। তো চলাফেরা করার সময় তো চলাফেরা করতে থাকে। তো হঠাৎ করে আরিফ ভাই খেয়াল করেন, এবং আরিফ ভাইয়ের বন্ধু বান্ধব যারা আছেন তারা খেয়াল করেন, বাবু ৬-৭ দিন ধরে স্কুলে আসেন না। যেহেতু সহপাঠী ৬-৭ দিন ধরে স্কুলে আসেন না, তার কোনো সমস্যা হলো কিনা সেইটা জানার জন্য কয়েকজন বন্ধু মিলে বাবুদের বাসায় যান। এবং বাবুদের বাসায় যখন ওনারা যান, তখন বাসার কাছাকাছি আসার পরেই দেখে বাবুর বাসার সামনে অনেক মানুষের ভিড় এবং কান্নাকাটি করতেছে। এইটা দেখে ওনারা ভাবে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছেন, এবং দ্রুত ওনাদের বাসায় যান। ওনারা মানুষের ভিড় ঠেলে যখন রুমের ভিতরে যান, দেখেন বাবুর আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছে এবং তার শরীরে কয়েকজন মিলে পানি ছিটাচ্ছে। এবং আরেকটু পাশের রুমে যেয়ে দেখেন বাবু সাদা কাপড়ে নিজেকে পেঁচিয়ে জড়িয়ে খাটের উপরে বসে আছেন, তার বাবা কান্নাকাটি করতেছেন। এবং এটা যখন দেখার জন্য ভিতরে যাওয়ার পরে ওনার বাবুর বাবা যখন আরিফ ভাইকে দেখেন, তখন বলে,
ই করো, আরিফ ভাই, তোমরা, আরিফ, তোমরা চলে যাও, তোমরা এখানে আর থেকো না, আমার বাবুর অবস্থা ভালো না, যদি তোমরা এখানে থাকো তাহলে তোমাদেরও সমস্যা হতে পারে, দয়া করে তোমরা চলে যাও। তো আরিফ ভাই মন খারাপ করে বাড়িতে ফিরে যাবেই, এমন সময় বাবুর খালুর সাথে দেখা হয় আরিফ ভাইয়ের। তখন আরিফ ভাই বাবুর খালুকে জিজ্ঞেস করেন, আসলে ঘটনা কি হয়েছে একটু বলেন। তো প্রথমে বলতে চায় না, তারপরে অনেক জোরাজুরি করে, পরে বলে হচ্ছে ঘটনাটা এমন, বাবু কয়েকদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করে, ঠিক মতো খায় না, ঠিক মতো গোসল করে না, পরে না, রুম থেকে বের হয় না। তো আজকে হঠাৎ করেই সাদা কাপড়ে পেঁচিয়ে নিচেকে জড়িয়ে খাটের উপরে বসে আছে। এবং এই জিনিসটা দেখার জন্য বাবুর মা যখন বাবুর কাছে যায়, জানি না কি দেখে বাবুর মা সেন্সলেস হয়ে যায়। তো বাবুর মাকে আমরা ধরে যখন এনে পানি দিচ্ছিলাম, তো বাবুর বাবা বাবুর কাছে যাবে এমন সময় দেখে, কাছে যে হাত দেয়, হাত দেওয়ার পরে তো মনে হচ্ছে বাবুর শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো বৈদ্যুতিক শক খেলে যেমন লাগে, তো বাবুর শরীরটা ঠিক তেমন, ওর ধরলে এরকম মনে হচ্ছিল বৈদ্যুতিক শক খাচ্ছে। তো এটা এই পর্যন্তই। তো এরপরে কি হয় আসলে ঘটনা তো তোমরা দেখেই গেলা, দেখা যাক কি হয়, তোমরা দোয়া করো বাবুর জন্য একটু, ও যেন সুস্থ হয়ে যায়। তো বললো ঠিক আছে আঙ্কেল, আমরা তো অবশ্যই বাবুর জন্য দোয়া করব, ডাক্তার দেখান, একটা পারলে একটু হুজুর দেখান। তো এই কথা বলে আরিফ ভাই চলে আসেন বাড়িতে। আরিফ ভাই চলে আসার পরে সেদিন রাত্রে থেকে আরিফ ভাইয়ের প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, এবং যত রাত বাড়তে থাকে আরিফ ভাইয়ের বমি তত বেশি হতে থাকে, প্রচুর বমি, মানে খুবই খারাপ অবস্থা, বিশ্রী অবস্থা। তো আরিফ ভাইয়ের আব্বু তখন ওই তসলিম হুজুরকে ডেকে নিয়ে আসেন। তসলিম হুজুর আসার পরে তো আরিফকে পানি পরা দেন, পানি পরা দেওয়ার পরে গায়ে ফোঁটো দেন, ঝাড়ফুঁক করার পরে আরিফ ভাই কিছুটা সুস্থ হন। আরিফ ভাই কিছুটা সুস্থ হওয়ার পরে তসলিম সাহেব আরিফ ভাইকে জিজ্ঞেস করেন, তুমি আবার তোমার ওই বন্ধুর বাসায় গিয়েছিলা, দেখা করেছিলা? তো প্রথম বলতে চায় না, পরে বলে হ্যাঁ গিয়েছিলাম, তো এমন অবস্থা, ও 7 দিন যাবত স্কুলে যায় না। তো সব ঘটনা খুলে বলার পরে বলে, তখন বলে আসলে তো তুমি ওর কাছে যাবা না, ও আসলে তোমাকে বলেছিলাম, তোমাকে খারাপ কিছু স্পর্শ করেছিল, যাক তুমি আল্লাহর রহমতে তুমি বেঁচে গিয়েছো, তোমার সমস্যা হয়নি, কিন্তু তুমি আমাকে ওই বাবুর বাসার ঠিকানাটা দাও, আমি বাবুকে একদিন দেখতে যাব। তো তখন আরিফ ভাই তো বাবুর বাসার ঠিকানাটা দেয়। তো সেই ঠিকানা নিয়ে পরের দিন তসলিম হুজুর ওই বাবুর বাসার দিকে রওনা হয়। বাবুর বাসার দিকে যখন রওনা হয়, তসলিম হুজুর যখন বাবুর বাসায় যান, তখন উনি কিছু একটা ফিল করতে পারেন। তসলিম হুজুর তখন বাবুর বাবার সাথে একটু কথা বলেন, আসলে বাবুর কি হয়েছে, তো উনি কি একটু দেখতে পারে কিনা, চেষ্টা করবে কিনা, তদবির করবে কিনা। তো বাবুর বাবা বলেন, না দেখেন, যদি পারেন আমার ছেলেটাকে সুস্থ করে দেওয়ার জন্য, সুস্থ করার মালিক তো, তসলিম হুজুর বলেন, সুস্থ করার মালিক তো আল্লাহ, আল্লাহ যদি চান আপনার ছেলে অবশ্যই সুস্থ হবেন। তো এই কথা বলে তসলিম হুজুর যখন বাবুর রুমে যান, তখন রুম থেকে বিশ্রী একটি গন্ধ তসলিম হুজুরের কাছে আসে, এবং বাবু একটা বিশ্রী হাসি দিয়ে বলে, তুই কেন এসেছিস, তুই কেন আমার কাছে নাক গলাতে এসেছিস, তোর কি ক্ষমতা আছে আমার কাছে আসা, তোর নাতিকে তো আমি প্রায় মেরেই ফেলেছিলাম, তো অল্পের জন্য বেঁচে গিয়েছে, তুই যা, আমি তোর ক্ষতি করার আগে তুই চলে যা। তো তসলিম হুজুর বলেন, তোর এত ক্ষমতা, তোর কত ক্ষমতা হয়েছে আমি একটু দেখবো। এই কথা বলে উনি ওনার পয়সাটা ওনার বাবুর কপাল ধরেন, এবং তখন বাবু বলতে বাবুর ভিতরে থাকা সেই বদ জিনটা খুব আর্তনাদ করতে থাকে। আর্তনাদ করার এক পর্যায়ে সে বলে, আমাকে তুই বেশি কষ্ট দিস না, তুই আমাকে ছেড়ে দে, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমি তোর কোনো ক্ষতি করবো না। তো তসলিম হুজুর বলে, তুই আমার কি ক্ষতি করবি, তুই আগে বল, তুই এই ছেলেটির ভিতরে এসেছিস কেন, তোর কি কারণে এসেছিস, তুই যাবি কিনা। তো তখন ওই জিনটা বলে, না আমি এই ছেলেকে ছেড়ে যাব না, এই ছেলে আমার উদ্দেশ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে যাব না,
তো আমার উদ্দেশ্য হলো ছেলেটিকে যতক্ষণ পর্যন্ত না মারা যাবে ততক্ষণ পর্যন্ত যাব না আমি। আমাকে তুই কখনো বের করতে পারবি না, তুই যতই চেষ্টা করিস। তো তসলিম হুজুর আরও জোরে পয়সাটা তার কপালে ধরেন এবং এক পর্যায়ে খুব চিৎকার করতে থাকেন, তুই থামা, আমাকে আমাকে ছাড়, আমাকে ছেড়ে দে, আমাকে কষ্ট দিস না, আমি যাব না, তুই আমাকে যতই কষ্ট দিস আমি এখান থেকে যাব না। তো তারপর মানে অনেক জোরাজুরির পরে সে বলে, তুই যদি আজকে না যাস তোকে আমি মেরেই ফেলবো। তো এক কথায় দুই কথায় তো বলতে বলতে আচ্ছা সে বলতে রাজি হয়, তাহলে শোন, আমি ওর ভিতরে ইচ্ছাকৃতভাবে আসিনি। এই ছেলেটি ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য এক তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিকের উদ্দেশ্য ভালো ছিল না। সেই তান্ত্রিক ওর দ্বারায় এই ছেলেটির দিয়ে একটা খুব খারাপ কাজ করানোর উদ্দেশ্য ছিল এবং খারাপ কাজ করায়, এবং সেই ছেলেটিকে উপহার হিসেবে আমাকে দেয়। তো ওকে ভিতর থেকে আমি একমাত্র যাব সেই উপায় সেই তান্ত্রিক জানে, তান্ত্রিক ছাড়া সেই উপায় কেউ জানে না। তো তান্ত্রিকের নাম কি জানার জন্য যখন প্রেশার দেয় তখন উনি বলে, তান্ত্রিকের নাম আমি জানি না, তান্ত্রিকের নাম বাবুই জানে, বাবুই বলতে পারে। তখন তসলিম হুজুরের সাথে যে বন্ধু জিন থাকে সেই বন্ধু জিনটি বলেন, আপনি পয়সাটা সরান, ওই জিনটা এখান থেকে যেতে পারবে না, আমি আছি, আমি ওকে ধরবো। তো হুজুর সাহেব উনি কপাল থেকে পয়সাটা সরান এবং বাবুকে জিজ্ঞেস করেন সেই তান্ত্রিকের কথা। তো বাবু কোনোভাবেই বলতে রাজি হচ্ছিল না এবং স্বীকার করছিল না। তখন তসলিম হুজুর বলেন, যদি তুমি বেঁচে থাকতে চাও, বাঁচতে চাও, তোমার যে পরিস্থিতি, তুমি যদি বাঁচতে চাও তাহলে সব কিছু খুলে বলো, না হলে তোমার কিন্তু তুমি বাঁচতে পারবা না, তুমি খুব দ্রুতই মারা যাবা। তখন কোনো উপায় না দেখে বাবু সব ঘটনা খুলে বলে এবং সেই তান্ত্রিকের নাম বলে সে কোথায় থাকে। তো এই কথা শোনার পরে এলাকার লোকজন এবং বাবুর বাড়ির আত্মীয় স্বজনরা সেই তান্ত্রিককে ধরে আনে, ধরে এবং মারধর করে। তো হুজুর তখন বাড়ির সবাইকে বলে, ওনাকে মারধর করার দরকার নাই, মারধর করলে কি সমস্যার সমাধান হবে, আমাকে ওনার সাথে একটু একা কথা বলতে দেন। তো তখন তান্ত্রিকের সাথে সেই হুজুর কথা বলেন। কথা বলার এক পর্যায়ে তান্ত্রিককে অনেক বোঝানোর পরে তান্ত্রিক বলেন, হ্যাঁ, এই ছেলেটি আমার কাছে অনেক দিন আগে এসেছিল, 3 থেকে 4 মাস আগে এসেছিল, 5 মাস আগে এসেছিল ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য। তো আমি তাকে ব্ল্যাক ম্যাজিক শিখাই এবং আমার একটা খারাপ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা আমি হাসিল করি ছেলেটাকে দিয়ে। সেই উদ্দেশ্যটা হলো যে জিনটা এই ছেলেটিকে বশ করেছেন এবং পজেস্ট করেছেন, সেই জিনটাকে আমি পুজো করতাম। এই পূজার ফলে এই জিনটা আমার কাছে একটি বলি দাবি করে, বলি চায়। বলি বলতে একটি অল্প বয়সের ছেলেকে চায়। তো আমি কিভাবে দিব, তখনই ওই ছেলেটা ওইখানে যায় এবং আমি এই ছেলেটাকে চিন্তা করি ছেলেটাকে বলি দিব, কিন্তু এখন তো আর মাথা কেটে বলি দেওয়া সম্ভব না। এর জন্য আমি জিনটাকে ওর ভিতরে দিয়ে দিই, ওই জিনটাই ওকে আস্তে আস্তে বলি হিসাবে নিয়ে নেবে, মেরে ফেলবে। এই ছেলেটিকে আমি বলি হিসাবে দিয়েছি, তো ছেলেটি হয়তো কিছুদিনের ভিতরেই মারা যাবে, এই ছেলেটিকে বাঁচানো সম্ভব না। তখন ওই তসলিম হুজুর ওই তান্ত্রিককে বলেন, দেখেন, আপনি যে কাজটি করেছেন এটা যদি এই ছেলের পরিবার জানে এবং এই ছেলেটি মারা যায়, তাহলে কি আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন? আপনাকে ওনারা মেরে ফেলবে, গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। অতএব আমি চাই না আপনিও মারা যান, ছেলেটিরও কোনো ক্ষতি হোক। অতএব আপনি বলেন, উপায়টা বলেন, কোন উপায়ে এই ছেলেটাকে বাঁচানো যায়। তখন ওই তান্ত্রিক বলেন যে এই ছেলেটিকে বাঁচানোর একটি মাত্র উপায়, সেটি হচ্ছে এখানে 3টা তাবিজ এই ছেলেটির বাসায় আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না, সেটা জানে সেই বদজিনটি। এই তাবিজ 3টে যদি বের করে নষ্ট করা যায়, সেই ক্ষেত্রে এই ছেলেটিকে বাঁচানো সম্ভব। তখন তসলিম সাহেবের সে বন্ধু জিন উনি বলে তসলিম সাহেবকে কানে কানে, আসলে ঠিক আছে, উনি সেই তাবিজ বের করতে পারবেন, উনি চলে আসেন এবং তান্ত্রিককে ছাড়েন না, তান্ত্রিককে ওইভাবে রাখেন। তো তান্ত্রিককে ওইভাবে রেখে তো ওই জিনটার কাছে, বদ জিনটার কাছে তসলিম সাহেবের যে বন্ধু জিন, ওই জিনটি যায়। যাওয়ার পরে ওনাকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকেন এবং অনেক যুদ্ধ হয়। যুদ্ধের পরে এক পর্যায়ে সেই বদ জিনটি তসলিম সাহেবের হুজুরের সাথে যে বন্ধু জিন থাকে
তার কাছে পরাজিত হয়। সে জিনটি বদ জিনকে চেপে ধরে, চেপে ধরার পরে বলে সেইগুলো কোথায় লুকিয়েছে। এক পর্যায়ে সে বলে যে বাবুদের রান্নাঘরের পশ্চিম পাশে একটা তার কাটার সাথে 3টে তাবিজ আর একটি সিঁদুরের কৌটা লুকানো আছে, ওগুলো বের করে নষ্ট করলেই সে এখান থেকে চলে যাবে। সে তাই করে এবং সেগুলো বের করে নষ্ট করার পরে সে জিনটি চলে যায়, বজ্জনটি চলে যায় এবং বাবু সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে সে এলাকার লোকজন এবং তসলিম হুজুর সেই তান্ত্রিককে ধরে এবং বলে, আপনি যা হয়েছে এগুলো সব ভুলে যান, আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি, আপনি এগুলো মনে রাখবেন না, আর ভুলেও বিগত দিনগুলোতে বা সামনে কখনোই এই ছেলেটিকে আর ক্ষতি করবেন না, আপনি ওয়াদা করেন, আপনি কথা দেন। তখন ওই তান্ত্রিক ওয়াদা করে সেখান থেকে চলে যায়, ছেড়ে দেয়, চলে যায়, সে দূরে চলে যায়, সে আর আগের জায়গায় থাকে না। চলে যাওয়ার পর ভালোই চলছিল। তো 2 বছর পরে প্রায় আমরা যখন ক্লাস 10-এ পড়ি, আরিফ ভাই যখন ক্লাস 10-এ পড়ে, তখন হঠাৎ করেই বাবুর জবান বন্ধ হয়ে যায়। জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। তো বাবুর বাবা দৌড়ে সেই আরিফ ভাইয়ের কাছে আসেন এবং আরিফ ভাইকে বলেন যে আগে তো যে তসলিম সাহেব আমার ছেলেটিকে সমস্যার সমাধান করেছিল, বাবা তুমি একটু বলো, তুমি বললে হয়তো বা তসলিম সাহেব আমার ছেলেটিকে একটু দেখতে পারে, এটা সমস্যা করতে পারে কি না। তো বাবু ভাই তখন আরিফ ভাই তসলিম হুজুরের কাছে আবার যান, যে বলেন এই সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তো তসলিম হুজুর তখন বলেন, আসলে একটা ঘটনা আমি তোমাদের সবার কাছ থেকে লুকিয়েছিলাম। সেটা হচ্ছে, আমি তোমাদের কখনোই বলিনি যে এই বাবু ছেলেটির একটা বড় ধরনের সমস্যা হবে। কারণ যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের কোনো না কোনো সমস্যা হবেই। এই সমস্যা থেকে বাঁচার কোনো উপায় নেই। এই সমস্যা থেকে বাঁচার মুক্তিপর একমাত্র উপায় হলো আল্লাহ। এখন এই বাবুকে একমাত্র সুস্থ করতে পারেন আল্লাহ। আল্লাহ যদি চান বাবু সুস্থ হবে, আল্লাহ যদি না চান বাবু এভাবেই থাকবে। এটা ওর শাস্তি। কারণ ব্ল্যাক ম্যাজিক করাটা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহর বিপক্ষে যাওয়া, শয়তানের উপাসনা করা। আল্লাহর উপাসনা বাদ দিয়ে শয়তানের উপাসনাটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। অতএব এই ব্যাপারে আমি ওকে আর সাহায্য করতে পারবো না, বা আমার করার ক্ষমতা নেই। এটা যতটুকু পারে আল্লাহই করবে। এখন পর্যন্ত তসলিম সাহেবও বেঁচে আছেন, বাবু ভাইও বেঁচে আছেন এবং আরিফ ভাইও বেঁচে আছেন। বাবু ভাই এখনও সেই আগের মতোই কথা বলতে পারে না, বাকরুদ্ধ হয়ে থাকেন। জানি না আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন কি না। কিন্তু যারা মনেও যারা ভাবছেন ব্ল্যাক ম্যাজিক কি, ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে জানতে চান বা শিখতে চান, এটা ভুলেও কখনো করবেন না। ব্ল্যাক ম্যাজিকের ধারে কাছে কখনো ঘেঁষার চেষ্টা করবেন না। ব্ল্যাক ম্যাজিক এতটাই ভয়ঙ্কর জিনিস, সে আগুন, সে নিজে উপরে, এর আশেপাশে যারা থাকে তাদের উপর আয়। অতএব ব্ল্যাক ম্যাজিকের কাছে ভুলেও কখনো যাবেন না, আর শেখা তো দূরের কথা, অন্তত এই জায়গা থেকে বিরত থাকবেন। তো আমার ঘটনাটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি গল্প শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। তো গল্পটি হচ্ছে আমি আমার এক অফিসের কলিগের কাছ থেকে শুনছি। তো গল্পটি হচ্ছে, দুইজন ভাই ছিল, তারা একই বাসাতে ভাড়া থাকতো। তো মঙ্গলবারে একটি মাজারে অনেক সুন্দর একটি মেলার আয়োজন করা হয় সবসময় প্রতি সপ্তাহে। তো তারা দুই ভাই মিলে চিন্তা করলো যে একদিন যাবে সেই মেলাতে। তো তারা দুজন মিলেই সেই মঙ্গলবারে চলে গেছে। তো সেইখানে মেলা হয়, অনেক মেলা টেলা দেখে ফিরতে অনেক রাত হয়ে যায়, প্রায় 1:30 থেকে 2টা বেজে যায়। তো মেলা থেকে আসার 2টা রাস্তা আছে, একটা হচ্ছে একদম মেইন রাস্তা দিয়ে আসতে হয়, আর আরেকটা হচ্ছে একটু শর্টকাট কিন্তু একটু লোকাল বন জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয়। তো তারা ভাবলো যে এত রাত হয়ে গেছে, এখন আর ওই রাস্তা দিয়ে না ঘুরে যেয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাই, একটু শর্টকাট দিয়ে চলে যাই। তো যেই ভাবলো সেই কাজ, তো ওইভাবে চলে আসছে ওনারা। তো আস্তে আস্তে কিছু দূর আসলো, এখানে আমি একটু বলে নিই।
এই মাজারে যে এরিয়াটা আছে সেই এরিয়ার পরে হচ্ছে বন, একটা বিশাল গজারি বন। তো মাঝখান দিয়ে রাস্তা, তো গজারির একটু ভেতরে গেলেই ফাঁকা জায়গা, একটা ছোট পুল আছে, পুলের দুপাশে হচ্ছে ধান ক্ষেত। তো তারা যখন ওই বনটা কাভার করে আসতেছিল, ওই ঠিক যখন ওই পুলের আগ আগ পর্যায়ে তখনই এমন হয়, কালভার্ট, ছোট কালভার্ট। হ্যাঁ ছোট কালভার্ট আর কি। তো ওই কালভার্টের ওইখানেই ওই একটা ফ্রেন্ড, মানে ওনার দুই ভাইয়ের একজনের আর কি এমন হয়ে গেছে যে স্টপ হয়ে গেছে, দাঁড়ায় গেছে। তো বলতেছে কি হয়েছে, কি সমস্যা, তো কোনো কথা বলে না। তো প্রায় এরকম 5 মিনিট মানে একটা ঘুরে চলে গেছে। তো উনি ডাকতেছে, তো উনি কোনো সারা শব্দ দিতেছে না। তো পরে ভাবলো যে কি হইলো, একটু পরে আবার ন্যাচারাল হয়ে গেছে, বলছে যে কোনো সমস্যা নেই, আমি একটু খারাপ লাগতেছিল এই জন্য দাঁড়াইছি। তো তারপরে ওনারা দুজনই আস্তে আস্তে যাচ্ছিল, ঠিক যখন ওই কালভার্ট আর কি ক্রস করেই যে ওই ক্ষেতের ওইখানে গেছে, তো ওইখানে তখন এরকম কোনো কিছু ক্ষেত ছিল না, খালি ছিল। খালি ছিল, কিন্তু একটু বৃষ্টি হওয়ার কারণে অল্প কিছু পানি ছিল। তো জ্যোৎস্না রাত ছিল, এমনি সব কিছু দেখা যাচ্ছিল। এমন সময় হয়েছে কি, যেই ফ্রেন্ডটা দাঁড়ায় গেছিল ও হঠাৎ করেই বলতেছে আমি পানি খাবো, ও দৌড় দিয়ে একবার এই রাত্রেবেলা ওই ওই পানি, অল্প পানির মধ্যে চলে গেছে। তো পাশের ফ্রেন্ড তো ভয় পেয়ে গেছে, কি করবে এখন। উনি ভাবতেছে যে উনি কি যাবে কি যাবে না, ফ্রেন্ড বলতেছে যে আসো পানি খাবো আসো, ডাকতেছে। হ্যাঁ। তো এমন একটা পর্যায়ে উনি কিছুক্ষণ দাঁড়ায় ছিল, তারপর ভাবলো যে এখন যদি আমি ওর রেখে চলে যাই তাহলে হয়তো ওর কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ। তখন উনি বললো যে না আমি যাই। তো উনি গেছে, উনি টানতে টানতে ওই, একটু বলে নিই যে ওই যে পানিগুলা ছিল, ওই পানির পরে আবার একটা বড় গজারি বন পড়ে, মানে ওইটা মিডলে আর কি, রাস্তার মিডলে। তো উনি টানতে টানতে একদম সেই বনের দিকে নিয়ে যেতেছিল, মানে ঘন বনের দিকে। ঘন বনের দিকে। তো কি করা যায়, উনি তো ভয়ে অনেক কষ্টে তারে টানাটানি করে ওই যখনই রাস্তায় উঠেছে তখন আবার স্বাভাবিক হয়ে গেছে, অস্বাভাবিক। একবার স্বাভাবিক। তখন উনি আর বলতেছে ওনার কিছু হয় না এরকম একটা। তো কথা বলতে বলতে উনিও বুঝতে দেয় না যে ও একটু আগে ওর সাথে কি হয়েছে। উনি এমনি সাধারণভাবে কথা বলতে বলতে প্রায় যেখানে আধা ঘন্টা লাগে প্রায় 1 ঘন্টা ধরে রাস্তায় হাঁটার পরে বাসায় আসছে। তো যাই হোক, ওনারা যেই বাসাতে ভাড়া থাকে সেই বাসার একটু গল্প বলি যে ওই বাসাতেও কিছু না কিছু সমস্যা সবসময়ই হয়। বাড়ির মালিক অনেক বড় একটা এরিয়া নিয়ে একদম বাউন্ডারি করে ভিতরে রুম করে ভাড়া দিয়ে দিছে। হ্যাঁ। তো সেখানে একটা পুকুর আছে, যেই পুকুরটাও জিনদের মানে আয়ত্তভুক্ত, হ্যাঁ হ্যাঁ একদম পুরোপুরি। হুম। তো মনে করেন তারা যখন ঢুকছে তখন যে ফ্রেন্ডটা আর কি মানে ভালো ছিল, যাকে প্রোটেস্ট করে নাই, হ্যাঁ। সে আবার ওই পুকুরের পাশেই একটু আর কি হিসু করতে গেছে। হ্যাঁ। তো এখানে যাওয়ার পরে এমন হয়েছে যে তার পাশে একটা বড় ছায়া এসে দাঁড়ায়ছে ওই সময়। আর তার যে পাশের ফ্রেন্ডটা ছিল তারে তো রুমে দিয়ে তা বসে আসছে। তো সে তো ভয়ে উঠে যখন দৌড় দিছে, দৌড়তে দেখছি তার রুমের সামনে একটা বড় কালো বিড়াল, রুমের সামনে। একদম রুমের সামনে। তো উনি ভয়ে আর ওই রুমে যেতে পারতেছিল না। হুম। তো রুমে যেতে পারতেছিল না, অনেক ভয়ে, অনেক কিছু পরে দোয়া কালাম যা পারতো সে বলছে, বলে রুমে গেছে, রুমে যে সব লাইট অন করে ঘুমাইছে। হ্যাঁ। তো যখনই ঘুমাবে ঠিক তখনই তার সেই ফ্রেন্ডটা আসছে, আইসা বলতেছে যে দরজা খোলো। তো দরজা খুলছে, খুলে বলতেছে কি সমস্যা, বলতেছে বন্ধু আমি তো এসে ঘুমাইছি ভালোই, কিন্তু মনে হইতেছে যে আমার পাশে এসে কে যেন শুইছে। হ্যাঁ। এমন হয়েছে যে উনি ভয়ে কাঁথা গায়ে দিছে, হ্যাঁ। তার কাঁথার উপর দিয়ে আয়শাকে যেন তারে জাপটে ধরছে, এমন একটা অবস্থা। তো সে ভয়ে তাড়াতাড়ি ওনার সাথে চলে আসছে। ওনারা দুইজনই আর সারা রাত ঘুমায় নাই, ওইভাবেই ছিল। পরের দিন তাদের অনেক জ্বর, তারপর তারা এক মসজিদের ইমামের কাছে যায়। হুম। তারপর সেখানে তাদেরকে ঝাড়ায় এবং বলে যে আপনারা ওইখানকার একটা বদ জিনের আওতায় পড়ে গেছিলেন, হয়তো তার যাওয়া আসার পথের মধ্যে পড়ে গেছিলেন, এর জন্য আর কি এই অবস্থা হয়েছে। তো আল্লাহর রহমতে আপনারা বেঁচে গেছেন, নেক্সট টাইম থেকে কখনোই এই রাত বিরাতে এইসব জায়গা দিয়ে আর চলাফেরা করবেন না। তো এই ছিল আমার ছোট্ট একটা পরবর্তীতে ঘটনা। আর কোনো সমস্যা হয় না না, আর এরপরে তো কোনো সমস্যা হয় না। আচ্ছা, ধন্যবাদ।